তো বন্ধুরা, ঈদের মধ্যেই একদম ধুরান্ধার স্টাইলে আবারও পাকিস্তানের ভেতরে ঢুকে মারাত্মক অ্যাকশন শুরু হয়ে গেছে। আর এবারে যাকে টার্গেট করা হয়েছে সে আজ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় টার্গেট ছিল, যাকে সরাসরি পাকিস্তানের খুবই সুরক্ষিত জায়গা মার্কাজ কমপ্লেক্সে ঢুকে মারা হয়েছে, যা কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ঘটনাটা ঘটেছে গতকাল সকালের দিকে। তবে এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যা হয়তো আপনারা আগে শোনেননি, এবারে এই জেহাদিকে যারা হিট করেছে তাদের মধ্যে একজন মহিলাও ছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, জেহাদিদের ওপরের টিকিট কাটার জন্য এখন তো পাকিস্তানের ভেতর মহিলাদেরও ব্যবহার করা হচ্ছে। তাই কে এই জেহাদি যাকে ভারত পাকিস্তানের ভেতরে ঢোকে ঈদের দিনে খতম করেছে তা তো আমরা জানবই, কিন্তু তার সাথে আজ আপনাদের এমন কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখাবো যা আমি খুব কষ্টে জোগাড় করেছি। এই ভিডিওগুলো দেখলে আপনারা একদম ক্লিয়ার প্রমাণ পেয়ে যাবেন যে ধুরান্ধার মুভিতে যে সমস্ত ঘটনা দেখানো হয়েছে তা আসলে কতটা সত্যি। স্পেশালি পাকিস্তানের মূল আতঙ্কবাদী সংগঠন লস্করে তৈবার যে লিডার হাফিজ সাইদ, তার নিজের মুখের স্বীকারোক্তিও আপনাদের শোনাবো। সাথে এটাও দেখাবো যে কোন সেই ভারতীয় নেতা যে অন ক্যামেরা পাকিস্তানের সাথে চুক্তি করেছে ভারতে বড় কোনো টেরর অ্যাটাক বা এই জাতীয় হামলা করানোর জন্য, এবং কিভাবে ভারতেরই সরকার ভারতে মুম্বাইয়ের মতন টেরর অ্যাটাক হওয়ার পর আরও $25 মিলিয়ন পাকিস্তানের সাহায্যের জন্য পাঠিয়েছিল, যা খুবই ইন্টারেস্টিং। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, গ্যারান্টি দিচ্ছি এই ধরনের তথ্য আর কোথাও পাবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় ইসলামিক টেরর অর্গানাইজেশন হলো লস্করে তৈবা। আর রিসেন্টলি ভারতে যতগুলো অ্যাটাক হয়েছে তার পেছনে এদেরই হাত রয়েছে। এই লস্করে তৈবার যে মূল কমান্ডার ছিল, যার উপরে দায়িত্ব ছিল গোটা পাকিস্তান থেকে অল্প বয়সী ছেলেদেরকে জোগাড় করে তাদের ব্রেন ওয়াশ করে আতঙ্কবাদী বানানো, তাদের ট্রেনিং দেওয়া, আর সেই সাথে বিভিন্ন জায়গা থেকে ফান্ড জোগাড় করে হাতিয়ার কেনে। আর শুধু তাই নয়, বরং ভারতের বিরুদ্ধে পুরো টেরর অপারেশনের প্ল্যান করে অন্যান্য কমান্ডারদের টাস্ক দেওয়ার দায়িত্বও ছিল এর ওপরে। আর গতকাল সেই মাস্টার মাইন্ড কমান্ডারকে পাকিস্তানের ভেতরে ঢুকে দেওয়া হয়েছে। এর নাম হলো বিলাল আরিফ সালাফি। মজার ব্যাপার হলো, লস্করে তৈবার সবচেয়ে গোপন হেডকোয়ার্টার বা ঠিকানা, যাকে আপনি পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের চেয়েও বেশি সুরক্ষিত বলতে পারেন, সেই লাহোরের মার্কাজ তাইবা কমপ্লেক্সে ঢুকে এই জেহাদিকে মারা হয়েছে। খবর অনুযায়ী গতকাল যখন ঈদের নামাজ চলছিল, তারপরে জেহাদি যেই বাইরে বের হয় ইমিডিয়েটলি দুজন ব্যক্তি এসে হাজির হয়, যার মধ্যে একজন ছিল মহিলা। এদের মধ্যে ছেলেটা এই জেহাদিকে সরাসরি গুলি করে, অন্যদিকে এই মহিলার কাছে থাকা চাকু বা ওই জাতীয় কোনো ধারালো অস্ত্র ছিল, তা দিয়ে সে মারাত্মক আঘাত করে। ব্যাস, এরপরে ওই হেডকোয়ার্টারের সামনে বিলাল আরিফ মাটিতে লুটিয়ে পড়ে। এই পুরো ঘটনার ভিডিওটাও সামনে এসেছে, কিন্তু ইউটিউবের করা গাইডলাইনের জন্য আমি সেটা ডিরেক্টলি দেখাতে পারবো না, তবে চেষ্টা করব একটু ব্লার করে এখানে দিয়ে দেওয়া। এখন এটা আজ পর্যন্ত ভারতের জন্য সবচেয়ে বড় সফলতা, কারণ এই কমান্ডার 2005 সাল থেকে অ্যাক্টিভ ছিল, অর্থাৎ প্রায় 21 বছর ধরে এই জেহাদি ভারতে একের পর এক টেরর অ্যাটাক করে আসছিল, কিন্তু ফাইনালি আজ তাকে খতম করা হয়েছে। এখন আপনারা ভাববেন যে ভাই 21 বছর ধরে এই জেহাদি আমাদের হাত থেকে বেঁচে গেল কীভাবে? ওয়েল, এর উত্তরটা দেওয়ার জন্য আপনাদের একটা ভিডিও দেখায়। ভিডিওটা এই ইসলামিক জেহাদি অর্গানাইজেশন লস্করে তৈবার যে মূল লিডার হাফিজ সাইদের। এই জেহাদি নিজের মুখে কি বলছে সেটাকে শুনুন। मैं देख रहा हूँ कि वहाँ बहुत बरखा दत्त जैसे लोग भी मौजूद हैं, बहुत अच्छे बात करने वाले भी मौजूद। তো শুনলেন, প্রথমে সে বলছে যে ওখানে মানে ভারতে খুব ভালো ভালো লোক মজুদ আছে, যেমন বরখা দত্তের মতন জার্নালিস্ট। আর ইনি কিন্তু সেম মহিলা যে কার্গিল যুদ্ধের সময় আমাদের সেনাবাহিনীর পজিশন কোথায় তার লাইভ টিভিতে ফাঁস করে দিয়েছিল, এবং সে কংগ্রেস সরকারের একজন কট্টর সহযোগী। এর পরের লাইনে হাফিজ সাইদ কি বলছে সেটা শুনলে আপনারা আসল গেমটা বুঝতে পারবেন। अभी देखिए, कांग्रेस में जो गुफ्तगू हुई है, कांग्रेस ने की है, बीजेपी से कहा है कि भाई आप पाकिस्तान पर इल्जामात मत दो, आप अपने घर को देखो। जो कुछ तुम कर रहे हो कश्मीर के अंदर, इतना जुल्म तुमने ढाया, उनके हुकूक तुमने गसब किए हैं, जो तुम कर रहे हो, और पाकिस्तान की तरफ इल्जाम दे के तो आप इस मसले को हल तो नहीं कर सकते। तो मेरा ख्याल है कि वहाँ अच्छे लोग भी मौजूद हैं। সাব্বাস, মানে বলছে ভারতে কত ভালো লোক মজুদ রয়েছে। আর কংগ্রেস পার্টি যে খুবই ইন্টারেস্টিং, তারা নাকি বিজেপিকে বলেছে যে টেরর অ্যাটাকে পাকিস্তানের কোনো দোষ নেই, বরং ভারত সরকারই নাকি কাশ্মীরে অত্যাচার করছে। আর কংগ্রেসের এই বয়ানটাকে সাপোর্ট করছে কে? ভারত বিরোধী সবচেয়ে বড় আতঙ্কবাদী পাকিস্তানের এই লস্করে তৈবার লিডার হাফিজ সাইদ। মানে ভেতরের লিঙ্কটা খুঁজে পাচ্ছেন তো?
কিন্তু এখন আপনারা এটাও বলতে পারেন যে ভাই আমরা একজন আতঙ্কবাদীর কথা কেন মানব? ওয়েল, এই ডাউটটা ক্লিয়ার করার জন্য আপনাদের এবার ডিরেক্টলি কংগ্রেস পার্টির নেতার কথাই শোনায়। তারা নিজের মুখে কি বলেছে সেটা শুনুন, তারপর আশা করি আর কোনো সন্দেহ থাকবে না। তো ইনি হচ্ছেন কংগ্রেসের সবচেয়ে বড় নেতাদের মধ্যে অন্যতম মণিশঙ্কর আয়ার, যিনি কংগ্রেস সরকারের আমলে ভারতের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, পেট্রোলিয়াম গ্যাস মিনিস্ট্রি, স্পোর্টস অ্যাফেয়ার, এমনকি ভারতের সবচেয়ে সেন্সিটিভ নর্থ ইস্ট রিজিয়ন, যেখানে তখন মূল ভারত বিরোধী সমস্ত আন্দোলন চলছিল, তার দায়িত্বেও ছিলেন ইনি। সাথে উনি কিন্তু রাজ্যসভার সাংসদও ছিলেন। তো উনি পাকিস্তানে গিয়ে ওদের নিউজ চ্যানেল দুনিয়া নিউজকে একটা সাক্ষাৎকার দেয়, আর ওই সাক্ষাৎকারে তিনি কি বলেছে এটা শুনুন। फौज के आदमी थे और हमारे डॉक्टर मनमोहन सिंह थे, तब 3 साल जारी रही हमारी आपसी बात। শুনলেন, উনি বলছে যে আপনাদের মানে পাকিস্তানের আর্মির লোক ছিল আর আমাদের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন, তখন 3 বছর ধরে কি সুন্দর নিজেদের মধ্যে আলোচনা চলেছিল। এটা বেসিক্যালি উনি মুম্বাই অ্যাটাকের কনটেক্সটে বলছেন। জাস্ট ভাবুন, এত বড় একটা অ্যাটাক হওয়ার পরেও কংগ্রেস নিজে স্বীকার করছে যে কিভাবে ওরা পাকিস্তানে হামলার বদলে পাকিস্তানের আর্মির সাথে সুন্দর আলোচনা চালাচ্ছিল আর সম্পর্ক ভালো রেখেছিল, যেখানে উল্টো দিকে আমাদের দেশে নিজেদের সেনা আর সাধারণ মানুষ মরছিল এই সেম পাকিস্তান আর্মির জিহাদিদের হাতে। এরপর ওই পাকিস্তানি জার্নালিস্ট তাকে পাল্টা প্রশ্ন করে যে স্যার, এখন আমরা যে পরিস্থিতিতে এসে আটকে রয়েছি তার থেকে বেরোনোর রাস্তা কী? মানে বেসিক্যালি বর্তমান সরকার পাকিস্তানে ঢুকে যে অ্যাটাক করছিল এবং সম্পর্ক ভেঙে দিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা করা হয়। তো তার জবাবে কংগ্রেস নেতার বয়ান কী ছিল সেটা একবার নিজের কানে শুনুন। शंकर साहब, अब जो जिस जगह पे आके खड़े हो गए हैं, स्टक हो गए हैं, अब इसमें से निकलने का क्या तरीका होगा? हमें ले आइए, इनको हटाइए। अच्छा, तो इनको और तो आप कोई ही हटा तरीका सकते नहीं है। तो इनको तो आप ही हटा सकते हैं। हाँ, हम हटाएंगे, लेकिन तब तक जरा आपको भी इंतजार करना होगा। हमें ले आइए, इनको हटाइए। अच्छा, तो इनको और तो आप कोई ही हटा तरीका सकते नहीं है। तो इनको तो आप ही हटा सकते हैं। हाँ, हम हटाएंगे, लेकिन तब तक जरा आपको भी इंतजार करना होगा। অসাধারণ। ভারতের প্রাক্তন মিনিস্টার পাকিস্তানকে বলছে যে পরিস্থিতি ঠিক করতে হলে ওদেরকে মানে বিজেপিকে সরান আর আমাদের ক্ষমতায় নিয়ে আসুন। আর এর জবাবে যখন জার্নালিস্ট বলে যে এটা তো আপনাদেরই করতে হবে, আমরা কিভাবে করব, তো তখন আমাদের এই কংগ্রেস নেতার জবাব, হ্যাঁ আমরা করব, কিন্তু ততদিন পর্যন্ত আপনাদের মানে পাকিস্তানকে একটু অপেক্ষা করতে হবে। এখন এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে আমাদের নিজেদের সরকার পাকিস্তানের সাথে যুক্ত ছিল, আর এখন তারা বর্তমান সরকারকে ভাঙার জন্য উল্টে পাকিস্তানের কাছেই সাহায্য চাইছে। কিন্তু এখনও যদি আপনাদের মনে একটু ডাউট থাকে যে ভাই না না, একজন লিডার খারাপ বলে তো পুরো সরকার পাকিস্তানের পক্ষে ছিল, এটা তো বলা যায় না, তাহলে এবার আপনাদের খোদ তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীর ভিডিও দেখাচ্ছে। আশা করি প্রধানমন্ত্রীর নিজের বয়ান শোনার পর আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না। তো এটা শুনুন। In Mumbai a year ago, India exercised what I believe most observers would say was rather remarkable restraint. As you look back on that decision not to respond or retaliate militarily, do you believe it was the right decision? And if, for God forbid, but if it were to happen that there were future terrorist acts against India, do you think that that restraint may have come at a cost? Well, let me say there was enormous pressure on me at that time. I resisted that pressure, and I think the decisions that I and our government took was, on balance, the right decision. As regards the future, I hate to speculate. দেখলেন, এই ভিডিওটা মুম্বাই হামলার ঠিক 1 বছর পরে, যখন একজন বিদেশি জার্নালিস্ট আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে প্রশ্ন করছেন যে এত বড় টেরর অ্যাটাকের পরেও আপনি কোনো মিলিটারি জবাব দিলেন না, এটা কি ঠিক হলো? তো এর জবাবে মনমোহন সিং বলছেন সেই সময় তার ওপর পাকিস্তানে অ্যাটাক করার জন্য প্রচুর চাপ ছিল, কিন্তু তিনি সেই চাপ সহ্য করেও পাকিস্তানে অ্যাটাক করতে দেননি এবং তিনি মনে করেন তিনি সঠিক কাজই করেছেন। মানে জাস্ট ভাবুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী এই কথা বলছে, আর ইনি সেম প্রধানমন্ত্রী যিনি কিন্তু কাশ্মীরে হিন্দু গণহত্যা আর আর্মিদের ওপর টেরর অ্যাটাকের মাস্টার মাইন্ড জেহাদি ইয়াসান মালিক, যে আজ জেলেবন্দি রয়েছে, তার সাথে হাত মিলিয়ে তাকেও সাপোর্ট দিয়েছিল। এমনকি সবচেয়ে বড় ধামাকা, মুম্বাই হামলার পর আমাদের এই সেম কংগ্রেস সরকার পাকিস্তানের জন্য $25 মিলিয়ন এড পাঠায় ওদের সাহায্যের জন্য। এটা তার ভিডিও। As a more concrete assessment of the damage inflicted by this natural disaster and the urgent needs of people of Pakistan emerges, government has decided to increase the assistance to Pakistan from $5 million announced earlier to $25 million. Out of this amount of $20 million would be contributed to the Pakistan Initial Floods Emergency Response Plan
launched by the UN Office for the Coordination of Humanitarian Affairs. The balance of $5 million would be contributed to the World Food Programme for its relief efforts in Pakistan. Prime Minister has rightly said that in such times of natural disasters, all of South Asia should rise to the occasion and extend every possible help to the affected people. We remain committed to assisting the people of এখন এই সমস্ত কিছু দেখার পর যদি এই ঘটনাগুলোকে পরপর সাজান তাহলেই বুঝতে পারবেন এদের আসল উদ্দেশ্য কী। আর এই সমস্ত গেল পুরনো কথা। এখন যিনি আমাদের নেক্সট প্রধানমন্ত্রী হতে চাইছেন তার বয়ানটা দেখুন। তিনি তো ডিরেক্টলি আমেরিকার ইউরোপের কাছে সাহায্য চাইছে যে আপনারা তো গণতন্ত্রের ঠিকাদার, কিন্তু ভারতের ক্ষেত্রে চোখ বন্ধ করে আছেন কেন, এখানেও এসে সাহায্য করুন। Surprising thing is that the so-called defenders of democracy, which are the United States, European countries, seem to just be oblivious that a huge chunk of the democratic model has come undone, right? Which is a real problem. শুনলেন তো? আর আমেরিকা ঠিক কী ধরনের ডেমোক্রেসি বা গণতন্ত্র দেয় সেটা আপনারা ভেনেজুয়েলা আর ইরানে তো ভালো করেই দেখেছেন। আর শুধু তাই নয়, এই রিপোর্টটা দেখুন। এটা 2010 সালের 17ই ডিসেম্বরে, যখন রাহুল গান্ধী আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে দেখা করে তাকে বলেন আমাদের জন্য পাকিস্তানের লস্করে তৈবা কোনো সমস্যাই নয়, বরং হিন্দু আতঙ্কবাদী, শব্দটা পড়েন, হিন্দু আতঙ্কবাদী সবচেয়ে বড় থ্রেট আমাদের জন্য। তো বুঝলেন কেন হাফিজ সাঈদ এত কংগ্রেসের সমর্থক? তো আশা করি সব কিছু দেখে এতক্ষণে বুঝতেই পারছেন যে কেন পাকিস্তান এতদিন ধরে শক্তিশালী ছিল আর ভারতের অবস্থা এতটা খারাপ ছিল। আসলে দোষ আমাদের নিজেদেরই যে আমরা এমন নেতাদের দিনের পর দিন সাপোর্ট করে এসেছি যারা আমাদের নয় বরং পাকিস্তানের জন্য কাজ করছিল এবং হিন্দুদের আতঙ্কবাদী বানানোর চেষ্টা করছিল। এবারে আসে আসল কথা, যেটা আপনারা হয়তো রিসেন্টলি ধুরান্ধার মুভিতেও দেখেছেন, যে কিভাবে ভারতের পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের একের পর এক জেহাদিদের খতম করছিল। আর ওখানে পাকিস্তানের যে পুলিশ অফিসার চৌধুরী আসলামকে দেখানো হয়েছে, তার এক জুনিয়র ছিল ওমর হায়দার। তো এই ক্যারেক্টারটা বাস্তবে যার উপর বেস করে তৈরি, সে নিজে কি বলেছে দেখুন। সে নিজের মুখে স্বীকার করেছে যে হ্যাঁ, ভারতের করাচির সমস্ত গ্যাংয়ের ভেতরে ঢুকে পড়েছিল এবং পাকিস্তানের ভেতরে মারাত্মক লেভেলে কিলিং অপারেশন চালিয়েছিল। আর বন্ধুরা এখানেই শেষ না, ধুরান্ধার মুভিতে আরেকটা সিনও ছিল যেখানে আরশাদ পাপ্পু নামে এক জিহাদি গ্যাংস্টারের নিয়ে ফুটবল খেলা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি যে সেটাও একদম সত্যি ঘটনা। এই যে দেখুন, এটা তার রিপোর্ট। এমনকি পাকিস্তানের নিউজ চ্যানেলগুলো নিজেরাই এই ঘটনার কথা স্বীকার করেছে, এটা তার ভিডিও। আর বন্ধুরা ওই ফুটবল খেলার ভিডিওটাও আমার কাছে রয়েছে, তবে বুঝতেই পারছেন আমি সেটা এখানে দেখাতে পারবো না। আমি পারলে এক্স বা টুইটারের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। তবে আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ভিডিওটা সবাই দেখবেন না, দৃশ্যটা যথেষ্ট অস্বস্তিকর। যাই হোক, এবারে গতকাল যে লস্করে তৈবার কমান্ডারকে ওপরে টিকিট ধরানো হয়েছে তার কথা যদি বলি, তাহলে সেটা তো জাস্ট ট্রেলার। পাকিস্তানের এই নিউজ চ্যানেলের ভিডিওটা আপনাদের জন্য শেষে দিয়ে যাচ্ছি, এটাকে দেখুন আর এনজয় করুন। এটা দেখলেই আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে বর্তমানে গোটা পাকিস্তাन জুড়ে কিভাবে ভারত বিরোধীদের খেল খতম করা হচ্ছে। सर सबसे पहले ये फरमाइए, ये एक के बाद एक ऐसे शख्स का कत्ल है जो कहीं ना कहीं किसी न किसी तरीके से इंडिया को मतलूब है। पाकिस्तान में हिंदुस्तान के दुश्मनों का खात्मा कौन कर रहा है? जी, ये एक इंतहाई पेचीदा वाक़या है और गुज़िश्ता 2 साल में ऐसे कई वाक़यात पेश आ चुके हैं जिसमें कराची, इस्लामाबाद, लाहौर, डस्का और आज़ाद कश्मीर के अंदर ऐसे वाक़यात हुए हैं। तो इन सारों को जब लिंक करके देखा जाता है तो ये पता चलता है कि कहीं ना कहीं जो लोग टारगेट किए गए हैं वो एंटी इंडिया थे या मुख्तलिफ वाक़यात में माजी में इंडिया को मतलूब रहे थे। ये सिलसिला जनवरी 2022 से शुरू हुआ था जब अंदरून सिंध में सलीम रहमानी नाम के एक शख्स को कत्ल किया गया था, जिसका मुबैना ताल्लुक कलदम लश्कर तैयबा से बताया जाता है। वहाँ से ये मामला शुरू हुआ। उसके बाद फिर कराची में कलदम जैश मोहम्मद के एक नाम मोहम्मद जाहिद को कत्ल किया गया, जिस पे मुबैना तौर पे ये इल्ज़ाम था कि वो कंधार हाईजैकिंग में मुलव्विस था। तो ये मामला यहाँ पे नहीं रुका। उसके बाद इस्लामाबाद में, लाहौर में एक सिख रहनुमा का कत्ल हुआ और कराची में 1-2 ऐसी भी वारदातें हुई कि जिसके अंदर मर्डर तो नहीं हो सका, लेकिन उनका ताना बाना मुंबई के अंडरवर्ल्ड से जाके मिलता है। तो ऐसा लगता है कि कश्मीरी जिहादी तंजीमें, मुंबई अंडरवर्ल्ड और सिख रहनुमा जो कि इंडिया मुखालिफ हैं, इन 3 को टारगेट किया जा रहा है पाकिस्तान के अंदर। और इसके हवाले से जो ताने बाने हैं, सूबा सिंध की अगर हम बात करें
तो वहां पर 2 कार्रवाइयों की जिम्मेदारी सिंधु देश आर्मी ने कबूल की, जिससे ये पता चलता है कि वो वहां पे एक प्रॉक्सी वार जारी है कि जिसके अंदर भारतीय एजेंसी रॉ का हाथ हो सकता है। बिल्कुल इसी तरह आज जो आईजी पंजाब डॉक्टर उस्मान अनवर ने प्रेस कॉन्फ्रेंस की है, उसके अंदर उन्होंने वाज़ेह तौर पे नाम तो नहीं लिया, लेकिन ताने बाने यही बता रहे हैं कि एक खलीजी मुल्क से मंसूबाबंदी हुई और जो हैंडलर्स हैं वो हमसाया मुल्क यानी कि भारत से ताल्लुक़ रखते हैं। तो इसके ऊपर 2 साल में पहली दफ़ा ये एक वाज़ेह मौक़िफ़ इख्तियार किया जा रहा है कि जिसके अंदर इंडिया को मुर्दे इल्ज़ाम ठहराया जाएगा।